বন্ধুরা, গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের ২০টি পত্রিকার প্রধান সম্পাদক যারা রয়েছেন তাদের একটি দীর্ঘ মত বিনিময় সভা হয়েছে। সভায় অনেক কিছুই আলোচনা হয়েছে, বাট যে সমস্ত বিষয় ২-৪টা বিষয়ের ব্যাপারে আমি আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করছি। প্রথম কথা হলো, প্রধান সম্পাদক যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু অনেক বেশি বিতর্কিত এবং তারা কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী কর্তৃক ধিক্কৃত আমার মনে হয়, এবং যা বক্তব্য দেখলাম তারাই মনে হয় সবচেয়ে বেশি কথা বলেছেন। তো মাননীয় প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন এবং যারা এগুলো অবজার্ভ করছেন মেটিকুলাসলি, আমি তাদেরকে অনুরোধ করতে চাই যে আপনারা যখন মিটিংয়ে বসবেন যাদেরকে ডাকবেন তারা কে কী কথা বলছে, কথার ভাব, ভাষা, ইঙ্গিত এগুলো কিন্তু বুঝতে হবে। আমি দেখলাম যে আন্দোলনের ফসল হিসেবে দীর্ঘ 16-17 বছর ধরে যে স্বৈরাচারী সরকার ছিল তাদের পতন হয়েছে, তাদের পলায়ন হয়েছে, অনেকে পালাতে যেয়ে ব্যর্থ হয়েছেন, অনেকে গভীর জঙ্গলে খাতে যাদের মরদেহ পাওয়া গেছে, বেশিরভাগই বিকৃত, যাদের 2-4 জনকে পাওয়া গেছে, আবার অনেকে এখনও আত্মগোপন করে আছেন। চিরুনি অভিযান চলছে, ইনশাল্লাহ সবাইকেই ধরা হবে। তা আমি মত বিনিময় সভার উপরে কথা বলতে চাই যে আসলে বেশিরভাগ সম্পাদকবৃন্দ বলেছেন, বেশিরভাগ না কয়েকজন বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 5 বছর হলে ভালো হয়, কেউ বলেছেন 3 বছর হলে ভালো হয়। তো 3 বছরের নিচে কেউই বলেননি। তো আমি জানি না, ওনারা অনেক বিজ্ঞ ব্যক্তি, অনেক কিছু বোঝেন, দীর্ঘ 16-17 বছর ওনারা রাজনীতিকে চাঙ্গা করে রেখেছেন, ওনারাও চাঙ্গা ছিলেন, বেশ চাঙ্গা ছিলেন। তো ওনারা কি এটাই ভেবে বলেছেন যে কোনো সরকারকে আনপপুলার করতে হলে এটাকে একটু দীর্ঘায়িত করা প্রয়োজন? একটা নির্বাচিত সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে তখন 5 বছর ধরে তারা সেই সরকার থাকে। শেষের দিকে দেখা যায় অন্যান্য রাজনৈতিক দল, জনগণ সবাই উদ্গ্রীব হয়ে থাকে কখন ইলেকশন হবে। নির্বাচিত সরকারকেই যখন জনগণ ঠিক 5 বছর গ্রহণ করতে পারে না বলে মনে হয়, সেখানে একটা সম্পূর্ণভাবে অনির্বাচিত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, কে বা কারা ওনাদেরকে নির্বাচন করেছেন আমি জানি না, তবে প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ 5-7 জন আছেন যারা অত্যন্ত সম্মানিত, সবার দ্বারাই গ্রহণযোগ্য। 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন, অত্যন্ত ভালো, কিন্তু বাকি সবাই কিন্তু ভেরি আননোন ফিগার্স, এবং ওনাদের এই আজকে 1 মাস হয়ে গেল কোনো অ্যাক্টিভিটিও কিন্তু তেমন কোনো অ্যাক্টিভিটি কিন্তু এখনও চোখে পড়ে নাই। এনিওয়ে, সম্পাদকরা যারা বলেছেন যে 5 বছর, 4 বছর, 3 বছর, এটার পিছনে একটা গভীর রহস্য আছে আমার কাছে মনে হচ্ছে, এবং একটা ষড়যন্ত্র আছে। তারা খুব ভালো করেই জানে যে এই যে আন্দোলনে যে টেম্পো চলছে, এই টেম্পো কিছুদিন পরে কিন্তু থাকবে না। ছাত্রদের সমন্বয়ক যারা আছে তাদের নাম ভাঙিয়ে চারিদিকে দস্যুপনা শুরু হবে, মারামারি শুরু হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং ঘটানো হবে। এরই মধ্যে বিএনপির নাম ভাঙিয়ে বহুত পরিবহন সেক্টরে চাঁদাবাজি শুরু হয়ে গেছে, বিভিন্ন মার্কেট, দোকানপাট এগুলো দখল শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় হুমকি শুরু হয়ে গেছে। তো এগুলো যারা করছে এরা কিন্তু বিএনপি একটা সর্ববৃহৎ দল, সবার চোখে মোটামুটিভাবে আমি বলবো মেজরিটি মানুষের কাছেই গ্রহণযোগ্য একটা দল। সেই দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছু মুখোশধারী, এরা কে বা কারা আমি জানি না, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, অন্য যে কোনো দলের হোক, অথবা কোনো দলের নয় সন্ত্রাসী লোকজন হোক, যারাই হোক,
তাদের ব্যাপারে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবার আগে এদেরকে ধরতে হবে, আইনের আওতায় আনতে হবে, এদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 2 নম্বর হচ্ছে যে যত সময় যাবে জামাত সবার গ্রহণযোগ্য হোক না হোক, মোটামুটি জামাত তো গত ইলেকশনে এগুলিতে 6% ভোট পেয়েছে। এখন দীর্ঘ সময় পার হয়ে গেছে, তাদের দলটাকেও সুসংগঠিত করার চেষ্টা করছে। এখন হয়তো 7-8% ভোট তারা পাবে। এটা কিন্তু অনেক ভোট। এখন জামাতের 2টো হাত আছে, বিশ্বাস করা যে কোনো মানুষকেই বিশ্বাস করা অসুবিধা। আন্তর্জাতিক যে আবহাওয়ায় আমরা বেঁচে আছি, রাজনীতি চলছে, সেখানে কিন্তু সার্বক্ষণিক আমাদের আশেপাশে শত্রুরা বিরাজ করছে। সেই সমস্ত দেশের স্পাই মানে গোয়েন্দা সংস্থাগুলো ভীষণভাবে কার্যকরী বাংলাদেশের মাঠে। তো আমি কিন্তু প্রবাবিলিটি উড়িয়ে দিতে পারি না যে জামাতের এক হাত ধরে যদি আওয়ামী লীগ উঠে দাঁড়ায়, জামাতের আরেক হাত ধরে যদি জাতীয় পার্টি উঠে দাঁড়ায়, তাহলে ওরা এই 3টা পার্টি কিন্তু একসাথে প্রায় 48% ভোট, 47-48% ভোট কিন্তু ওদেরই হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে সবচেয়ে পোটেনশিয়াল দল যারা, সবচেয়ে গ্রহণযোগ্য দল বিএনপি, তারাই কিন্তু তখন একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। তাই আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাবসলিউটলি যেগুলো প্রয়োজন রিফর্ম করা, সেগুলো রিফর্ম করা হোক এবং ভালো কমিটি গঠন করে রিফর্ম করা হোক। এই অগ্রহণযোগ্য কমিটিকে দিয়ে কোনো রিফর্ম হবে না, রিফর্ম হবে না এগুলো দিয়ে। যেমন কালকে হেলথের কথাই বলতে পারি, এটা কোনো কমিটি হলো? হেলথ সার্ভিস ডেলিভারি সিস্টেম রিফর্ম করার জন্য 12 জন প্রফেসরকে দিয়ে আপনারা কমিটি করেছেন। প্রফেসররা কখনো হেলথ সার্ভিস ডেলিভারি সিস্টেমের কিছু জানেন? ওনারা কি কিছু করেছেন কখনো? এখানে ম্যাক্সিমাম নেওয়া ছিল ডিজি হেলথ থেকে, যারা ভালো কাজ করেছেন, যাদের সুনাম আছে, যারা এখনও প্রোডাক্টিভ, দেশকে কন্ট্রিবিউট করতে পারবে, এই ধরনের লোকজন। এনিওয়ে, তো আমার মনে হয় ইন্টারিম গভর্নমেন্টকেও নিজেকেও ভাবতে হবে যে কোনো রকমেই তাদের মেয়াদ যেন 6 মাসের বেশি না হয়। এর মধ্যে তারা 4 মাস পার হলেই ইলেকশনগুলো দেওয়া শুরু করবেন, 3 মাস পার হলেই ইলেকশনগুলো দেওয়া শুরু করবেন। অনেক পর্বের ইলেকশন রয়েছে। তারপরে অবশ্যই 5 থেকে 6 মাসের মাথায় জাতীয় নির্বাচনগুলো দিতে হবে। এবং এগুলোও যদি বাংলাদেশে 8টা বিভাগ, 2টো বিভাগে যদি আজ ইলেকশন হয়, 3 দিন গ্যাপ দিয়ে আরও পরের 2টো বিভাগ, তার 3 দিন পরে আরও 2টো বিভাগ, তার 3 দিন পরে আরও 2টো বিভাগ করলে আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে। সেখানে পুলিশ, আর্মি, যাদেরকে ডিপ্লয় করা প্রয়োজন তারা ঠিকমতো ডিপ্লয় করতে পারবেন। ইলেকশন স্মুথ হবে, ফ্রি হবে, ফেয়ার হবে এবং ভোট রিগিং হবে না। এগুলো কিন্তু একটু ভাবতে হবে। সেইভাবে আমার মনে হয় আমরা যদি এগিয়ে যাই খুব ভালো হয়। ইন্টারিম গভর্নমেন্টের, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল কতদিন, ওনারা কখন কি করবেন, রোডম্যাপটাও তো আমাদেরকে জানা উচিত, আমাদেরকে দেওয়া উচিত, এবং ইলেকশনের রোডম্যাপও আমাদেরকে দেওয়া উচিত। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। দেশের সার্বিক মঙ্গল কামনা করছি। সমস্ত অমঙ্গল দূর হোক। আমরা সবাই ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, এদেশের উন্নতি দেখতে চাই এবং আমরা আলোকবর্তিকা নিয়ে এগিয়ে যেতে চাই। আল্লাহ হাফিজ।